আজকের এই আলোচনা 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আজকে আলোচনা করব বাংলা বিষয়ের প্রবন্ধ রচনা নিয়ে। অর্থাৎ এই প্রবন্ধ রচনার ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়। তো আজকের এই আলোচনায় আমি জানাবো যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি কি প্রবন্ধ রাখা হয়েছে এবং সেই প্রবন্ধ লেখার কি বিশেষ নিয়ম আছে এবং তার সাজেশনও কি, এবং লেখার কৌশলও আমি জানিয়ে দেব। তার আগে অবশ্যই জেনে নিতে হবে প্রবন্ধ কাকে বলে। তার আগে বলছি, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে আমি অবশ্যই আসব। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি বাংলা প্রবন্ধ রচনা। যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য এই আলোচনা। প্রথমত জেনে নিতে হবে প্রবন্ধ কাকে বলে। প্রবন্ধ শব্দটা যদি ভাঙা যায় তাহলে দুটি শব্দ পাওয়া যায়, একটি প্র, অপরটি বন্ধ। প্র শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট আর বন্ধ শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে যদি শিরোনাম দেওয়া থাকে তাহলে শিরোনামটি ভালোভাবে পড়তে হবে, আর যদি নিজের থেকে শিরোনামটি লিখতে হয় তাহলে শিরোনামটি যেন যথাযথ হয়। কোনো পয়েন্ট দেওয়া থাকলে সেই পয়েন্টকে ঠিক মতো অনুসরণ করতে হবে, আর যদি পয়েন্ট দেওয়া না থাকে তাহলে পয়েন্ট তৈরি করে নিতে হবে। এবং অবশ্যই প্রবন্ধ রচনার ক্ষেত্রে ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে এবং ভাষা হতে হবে প্রবন্ধের সহজ সরল, এবং অবশ্যই শব্দ সংখ্যার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার যারা পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক 2026 সালে, তাদের দুটি রচনা। একটি রচনা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদকে অবলম্বন করে রচনা, আর দ্বিতীয় রচনা হচ্ছে নানা সূত্র অবলম্বন করে রচনা। প্রত্যেকটি রচনার লেখার কৌশল বা নিয়ম আমি জানাবো এবং সেই সঙ্গে সঙ্গে তার সাজেশনও কিন্তু জানিয়ে দেবো এবং কি করে লিখতে হবে তারও কিন্তু নির্দেশিকা দেবো। তাহলে প্রথমত আসছি প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে রচনা। অর্থাৎ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, কোনো একটি লেখার অংশ দেওয়া থাকবে, সেই লেখাটিকে ভালোভাবে বেশ কয়েকবার পড়ে মূল ভাবটিকে কিন্তু খুঁজে বের করতে হবে। প্রদত্ত অনুচ্ছেদটি যে রচনার অংশ তা জানা থাকলে খুব ভালো হয়, আর যদি না জানা থাকে বিশেষ কোনো ক্ষতিও নেই। কোটেশন কিন্তু ব্যবহার করা ভালো, কিন্তু কোটেশন এই রচনার ক্ষেত্রে ব্যবহার করা কিন্তু বেশ কঠিন। আমি অবশ্যই জানাবো যে কি করে কোটেশন দিতে হবে। প্রত্যেক লেখকের রচনার কিন্তু একটি নিজস্ব মাধুর্য থাকে বা ধরন আছে। চেষ্টা করতে হবে রচিত প্রবন্ধে যেন তার বিস্তার ঘটে, এবং এ ধরনের প্রবন্ধ যেহেতু সৃজনশীল রচনা তাই নিজস্ব কল্পনা ও ভাবনার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। প্রস্তাবনা হিসেবে যে প্রদত্ত অংশটি থাকবে তা যদি সাধু ভাষায় থাকে তবুও রচনাটি হবে চলিত গদ্য রীতিতে বা মান্য চলিত রীতিতে। সুতরাং প্রদত্ত যে অংশটুকু দেয়া থাকবে বা যে রচনার অংশ দেয়া থাকবে সেটি কিন্তু ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে কোন রচনা লিখতে চলেছে। তাহলে 2026 সালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রচনা আমার দৃষ্টিকোণ থেকে সেটি এবার আলোচনা করব, এবং অবশ্যই সেই রচনাটি কিভাবে লিখবে তার পয়েন্ট করে দেব। হ্যাঁ, এই রচনার ক্ষেত্রে পয়েন্ট তৈরি করা কিন্তু সত্যিই কঠিন এবং কোটেশন ব্যবহার করা কিন্তু খুবই কঠিন। আমি রচনা জানাবো এবং তার লেখার কৌশল জানাবো, পয়েন্ট আউট করে দেব। চেষ্টা করবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে লেখার, আর যদি লিখতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম রচনা লেখাটি দেওয়া থাকবে, খেয়াল করবে, আমি অবশ্যই নাম বলবো, খেয়াল করো। লেখা থাকবে, শ্রেণীতে যেসব বই নিয়ম করেই পড়তে হয় মাস্টার মশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন। এটুকুই তো প্রত্যাশিতই। মনকে নিশ্চয়ই একটু একটু করে শিক্ষিত করে পৌঁছে দেয় সেসব পড়াশোনা, কিন্তু ছোটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টার মশাইদের এই প্রথা ভাঙবার সাহস। পাঠ্যরেখার স্থিরতার মধ্য থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো কিশোর মনকে তারা চালিয়ে দেন কোনো অভাবনীয়ের দিকে, কোনো স্বপ্নের দিকে, কোনো চ্যালেঞ্জের দিকে, তাহলে সে মন হয়তো অনেক দিনের পুষ্টি পেয়ে যায় কোনো নতুন জগতের আনন্দ। এটুকু দেয়া থাকবে
তোমাকে এটি পড়ে বুঝে নিতে হবে যে আদতে এটি কি লিখতে হচ্ছে বা কোন ধরনের রচনা লিখবে। তাহলে রচনা প্রথা ভাঙার, শিক্ষা জগতের প্রথা ভাঙার একটি ধরন, তোমাকে লিখতে হবে নতুন মাস্টার মশাই। তাহলে শিরোনাম করবে নতুন মাস্টার মশাই। পয়েন্ট আউট করতে পারলে খুব ভালো হয়, চেষ্টা করবে অবশ্যই যেন 6টি বা 7টি 8টি করতে পারলে খুব ভালো হয়। পয়েন্ট যদি না করা সম্ভব হয় তাহলে প্যারা করে লিখবে। আমি এই রচনার পয়েন্ট করে দিচ্ছি। আমার দৃষ্টিকোণ থেকে 2026 সালের উচ্চ মাধ্যমিকের এটি সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। এটি আমি লেখার কৌশলে জানিয়ে দেব, তার পরবর্তীতে অবশ্যই আসবো। তাহলে প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকায় দেখবে একটি কয়েক পয়েন্ট ব্যবহার করতে পারো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উদ্ধৃতি জানাচ্ছি, পুণ্যে পাপে দুঃখে সুখে উত্থানে পতনে যেন মানুষ হতে দেন তার সন্তানদের। আবার আরেকটি কোটেশন, প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হতে যেন তারা সংগ্রাম করতে শেখে ভালো মন্দের সাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উদ্ধৃতি আমরা ভূমিকায় ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের শিক্ষা ব্যবস্থা যান্ত্রিক হয়ে পড়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেসব শিক্ষার্থী পড়াশোনা করে তারা 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ, তারা শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার দিকে এগিয়ে চলে। তাই শিক্ষা ব্যবস্থা এখন যান্ত্রিক হয়ে উঠেছে, এই মত ফুটিয়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হবে, শিক্ষা সম্পর্কে আলোচনা করতে হবে, এবং এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দিতে দিতে শিক্ষকরাও কিন্তু যন্ত্র হয়ে উঠেছে। সুতরাং ভূমিকায় কি লিখতে হবে বুঝতে পারছো। দ্বিতীয় পয়েন্ট হিসেবে করতে হবে জীবনের বন্ধন। কাদের বন্ধন? অবশ্যই সেই সব শিক্ষার্থীদের বন্ধন। জীবনের বন্ধনে কি কি বিষয়গুলি রাখা যায়? যে জীবন নিঃসঙ্গ, অর্থাৎ শিক্ষার্থীদের জীবন নিঃসঙ্গ, সঙ্গহীন হয়ে পড়েছে, কারণ তাদের কাছে অবকাশ নেই। তারা স্কুলের হোম টাস্ক করতে করতেই কিন্তু তারা অতিষ্ঠ হয়ে ওঠে এবং অসমাপ্ত পাঠ এসে কিন্তু সমাপ্ত করতে হয়, তারপরে প্রতিযোগিতায় কিন্তু লিপ্ত হতে হয়, সেই প্রথম হওয়ার প্রতিযোগিতা। এরপরেও যদি সম্ভব না হয় তাহলে বাড়ির তরফ থেকে, অর্থাৎ পিতামাতা অর্থাৎ গার্জিয়ান পক্ষ থেকে 4-5 জন শিক্ষককে দিয়ে সেই ছাত্র বা ছাত্রীকে কিন্তু পড়ানো হয়। সুতরাং শিক্ষার্থীদের কাছে অবকাশ কোথায়? তাদের প্রাণ কিন্তু ওষ্ঠাগত। এটি ব্যবহার করতে হবে। এই সমস্ত শব্দগুলি এই মতের ভিত্তিতেই কিন্তু রচনা তৈরি করবে। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমাদের চাওয়া, অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু কিছু চাওয়া পাওয়া থাকবে, সেই মত এখানে আনতে হবে। প্রতিযোগিতার বাইরে থাকে একটা দুনিয়া। আমি যে বিষয়গুলি আলোচনা করছি সেই বিষয়ের উপরে ভিত্তি করেই কিন্তু লেখার চেষ্টা করবে। প্রতিযোগিতার বাইরে থাকে একটা দুনিয়া, যেখানে প্রকৃতির রূপ রস গন্ধ মেখে জীবন ছোট বড় সুখ দুঃখের মধ্য দিয়ে সত্যিকারের মানুষ হয়ে ওঠাটাই কিন্তু সব থেকে বড় পরীক্ষা। হ্যাঁ, যেখানে 2টি কোটেশনের কথা আমি বলবো। জীবনানন্দ দাশ যার মধ্যে দেখেছিলেন বাংলার প্রাণ, বাংলার সেই স্বভাবসিদ্ধতা। আর প্রেমেন্দ্র মিত্র কি বলেছিলেন? পুনর্জন্মে যে জীবনের ছায়া স্বপ্ন দেখেছিলেন আরো আলো আরো আনন্দ নিয়ে আসা। এই মতের উপরে ভিত্তি করেই কিন্তু এই রচনা তৈরি করতে হবে। চতুর্থ পয়েন্ট হিসেবে বলবো ক্লাসরুমে আমরা, অর্থাৎ শিক্ষার্থীরা, শিক্ষক মহাশয় যত্ন করে পাঠ্য তালিকাভুক্ত বইগুলি অবশ্যই পড়িয়ে দেন। পড়াশোনায় আমাদের মনকে, অর্থাৎ সেই শিক্ষার্থীদের একটু একটু করে শিক্ষিত করে তোলেন। কিন্তু আমাদের মন বলে একটা জিনিস আছে, তা শিক্ষক মহাশয়ের কিন্তু চেতনার বাইরে। শিক্ষক মহাশয়কে আমাদের বন্দী করতে চান আমাদের শরীরটাকে, সুতরাং আমাদের মনকে কিন্তু বোঝার চেষ্টা করেন না। সুতরাং এই মন এবং পাঠ্য তালিকা, শিক্ষকের আচরণ, শিক্ষকের পাঠ্যতালিকাভুক্ত গ্রন্থগুলি শিক্ষিত করে তোলার ব্যাপারে যে মতামত, সেই সব বিষয় কিন্তু আলোচনা করতে হবে এই পর্বে। এবার নতুন মাস্টার মশাই, এবার কিন্তু সেই প্রথা ভাঙা যেখানে আমরা প্রথমেই দেখেছিলাম। তাহলে নতুন মাস্টার মশাই মানে শিক্ষা ব্যবস্থার নতুন ধরন কি হওয়া চায়। এবার দেখো, এই পর্বটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি পর্ব। তিনি যেন আমাদের মনের কথা বলেছিলেন ক্লাসরুমে। কে বলেছিলেন? সেই নতুন শিক্ষক মশাই। তিনি বলেছিলেন, ব্যাকরণের কচকচানি 4 দেওয়ালের মাঝখানে শুনতে কার ভালো লাগে? তখন যদি কোনো ছাত্রের মন জানলার বাইরে ঘুড়ির দিকে যায়, বা রঙিন পাখির দিকে যায়, বা সবুজ মাঠের দিকে যায়, তাহলে ক্ষতি কি? এই যে প্রথা ভাঙা, এই বিষয়গুলো কিন্তু আনতে হবে। তারপরে সেই নতুন মাস্টারমশাই বলেছিলেন, যদি কোনো ছাত্র ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার ঘুমের প্রয়োজন আছে। তিনি আরো বলেছিলেন, ছাত্রদের সুপ্ত ইচ্ছাকে তিনি অকপটে কিন্তু প্রকাশ করতে বলেন। এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে, শিক্ষার প্রথা ভাঙার দিকগুলি তুলে ধরতে হবে। এরপরে 6 নম্বর পয়েন্ট হিসাবে আসছি সেই শিক্ষক শিক্ষিকার দায়িত্ব। লেখাপড়ার গণ্ডি পেরিয়ে
ছাত্রছাত্রীদের হাত ধরে পৌঁছে দেবেন নতুন জগতে, যে জগতে আটকে নেই বইয়ের পাতা, যে পাঠ মনকে উদার করে, দৃষ্টির প্রসারতা বাড়ায়, যান্ত্রিক এবং এই কৃত্রিম দুনিয়ায় আগল ভেঙে মানুষকে এনে দাঁড় করায় মানবিকতার আঙিনায়। সেই মানবিকতার শিক্ষা দেওয়ার ভারও কিন্তু শিক্ষকের উপর। সুতরাং এই পর্বে শিক্ষক শিক্ষিকাদের একটু দায়িত্বের কথা আলোচনা করতে হবে এবং শেষ পর্বে গিয়ে একদম উপসংহার। আশ্চর্য, আজও বিদ্যালয় শিক্ষার মধ্য দিয়ে আমরা যা অর্জন করি তা ব্যবহারিক জীবনে কতটা কার্যকরী, এ প্রশ্ন কিন্তু আমাদের সকলের। শুধু শাসন নয়, প্রয়োজন ভালোবাসা ও অনুপ্রেরণার। তাই একজন শিক্ষক হয়ে উঠবেন, অর্থাৎ শাসনের বাইরে বেরিয়ে ভালোবাসা এবং অনুপ্রেরণা যদি শিক্ষক শিক্ষিকারা দিতে পারেন, তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠতে পারেন একজন শিক্ষার্থীর বা ছাত্র বা ছাত্রীদের প্রকৃত বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। সুতরাং এই রচনাটি খুব গুরুত্ব সহকারে করবে। তারপরে দ্বিতীয় রচনা হিসাবে আমি আসছি, আগে শুনে নাও। বহু বিচিত্র এই জীবন, বহতা নদীর মতো ক্ষণে ক্ষণে এই জীবনের রূপ বদলায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনের পথ পরিক্রমা, কত সুখ দুঃখ আনন্দ বেদনা চাওয়া পাওয়া। এই জীবন কখনো কখনো পাওয়ায় সন্তুষ্ট নয়। সব পাওয়া কি আর তাই এই জীবনে জানে না? শুধু আকণ্ঠ তৃষ্ণা এই জীবন বয়ে চলে। যত মানুষ তত রকমের জীবনধারা। এই জীবন কোথায় ছিল, কোথায় এলো আর কোথায় বা যাবে। এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ রচনা। এটি অবশ্যই মানব জীবন সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী সময়ে আমি সময় পেলে অবশ্যই আসবো। এবং শেষ রচনা, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে শেষ রচনা। শিশু শ্রমের সমস্যা এই সময়ের এক ভয়াবহ সমস্যা। একটি সংবিধান বিরোধী, তবুও কলকারখানায়, হোটেলে, চায়ের দোকানে, ইট ভাটায় আজও অসহায় শিশুদেরকে কর্মরত অবস্থায় দেখা যায়। মূলত অর্থনৈতিক কারণেই এই প্রথার বিলোপ ঘটছে না। যে শিশু যাওয়ার কথা বিদ্যালয়ে, সে ঘর্মাক্ত শরীরে খেটে মরেছে এক মুঠো ভাতের জন্য। সকলের সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টায় এই প্রথার বিলোপ সাধন একান্ত জরুরি, অর্থাৎ শিশু শ্রমের বিলোপ। এই তিনটি রচনা খুব গুরুত্ব সহকারে করবে। এর পরবর্তী পর্যায়ে অবশ্যই আমি আসবো নানা সূত্র অবলম্বনের রচনা। এক্ষেত্রেও তাই, আমরা জীবনী বলতে পারি। এক্ষেত্রেও কিন্তু যদি আমরা কমন না পাই, তাহলেও কিন্তু আমরা সঠিকভাবে লিখতে পারবো না। এই রচনা লেখারও কিন্তু বিশেষ কিছু কৌশল আছে, আমি জানাবো এবং অবশ্যই জানাবো এ বছরের জন্য কোন কোন রচনা খুব গুরুত্ব সহকারে করতে হবে। খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগছে। নানা সূত্র অবলম্বনে এই রচনা লেখার কি বিশেষ নিয়ম আছে? প্রথমত, এক্ষেত্রে শিরোনাম দেওয়া থাকবে, অর্থাৎ নাম দেওয়া থাকবে। তাহলে শিরোনামটি সঠিকভাবে দেখে নেবে বা সঠিকভাবে দিতে হবে। প্রদত্ত সূত্র বা তথ্যগুলি ভালো করে মন দিয়ে বারবার পড়তে হবে। প্রয়োজনে নতুন তথ্য কিন্তু দেওয়া যেতে পারে। বিভিন্ন কবি বা লেখকদের মন্তব্য ব্যবহার করা যেতে পারে এবং প্রবন্ধের ভাষা সব সময় হবে সহজ, সরল এবং বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত সূত্র বা তথ্যগুলির উপর ভিত্তি করে প্রবন্ধ লেখার সময় ছাত্রছাত্রীরা প্রবন্ধের বিষয় সম্পর্কে নিজস্ব মতামত বা দৃষ্টিভঙ্গি কিন্তু অবশ্যই প্রকাশ করতে পারে। প্রদত্ত তথ্যের পাশাপাশি নতুন তথ্য যোগ করা অবশ্যই সম্ভব। তথ্যগুলি নিজের প্রয়োজন মতো ব্যবহার করা যাবে এবং অবশ্যই যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে শব্দ সংখ্যা। শব্দ সংখ্যার দিকে কিন্তু গুরুত্ব রাখতেই হবে। এখন আসছি এবছরের কোন কোন রচনাগুলো আমাদের করতে হবে। আমি 4টি রচনার কথা বলবো। একদম সব থেকে গুরুত্বপূর্ণ যে রচনাটি আমাদের তৈরি করে রাখতে হবে সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী। 2 নম্বর রচনা হিসেবে আমাদের করে নিতে হবে সুকান্ত ভট্টাচার্য। 3 নম্বর রচনা হিসেবে বেগম রোকেয়া এবং 4 নম্বর এবং একেবারে শেষ রচনা হিসেবে করতে হবে জীবনানন্দ দাশ। তাহলে বুঝতে পারছো, 2টো রচনা লেখার কৌশল খুব ভালো করে অনুসরণ করবে। একটি রচনা কিভাবে লিখতে হয় তার পয়েন্ট আউট করে লেখার সমস্ত কৌশল আমি জানালাম, কি করে কোটেশন ব্যবহার করবে জানালাম এবং অবশ্যই যদি সময় সুযোগ হয় প্রত্যেকটি রচনা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সুতরাং আমি প্রথম পর্বে যে 3টে প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনের রচনা,
সেটি লেখার কিন্তু চেষ্টা করবে। আর যদি এই ধারণা থেকে থাকে যে একটি রচনা তো জীবনী রচনা পড়ে, অর্থাৎ নানা সূত্র অবলম্বনে থাকে, সেটি কিছু তথ্য দেয়া থাকে না, সেভাবে লিখলে কিন্তু নাম্বার ভালো আসবে না। সঠিকভাবে লিখলেই নাম্বার ভালো আসবে। সুতরাং নানা সূত্র অবলম্বনে রচনার যে 4টি বললাম, 4টি প্রস্তুত করে রাখবে, এবং প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে রচনার আমি যে 3টি বললাম, এই 3টি অভ্যাস করে রাখবে। আজকে আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ, আর অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসবো। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি।